বাড়ি ভর্তি সকল মানুষের সামনে আব্বা আমা গালে সজোরে থাপ্পড় মারে। আমার অপরাধ, আব্বা চা চাওয়ার সাথে সাথে কেন চা দেয় নাই। ছোট চাচার বিয়ে উপলক্ষে বাড়িতে মেহমানে গম গম করছে। বাড়িটার ভেতরে পা ফেলার মতো জায়গা নেই। আব্বা তাদের কাউকে তোয়াক্কা না করে বলল, তোর চা দিতে এত দেরি হলো কেন? নাগর নিয়ে কি বিছানায় শুয়েছিলি? আব্বা আম্মাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে দেখে দাদি আর ফুপুর মুখে হাসি ফুটে উঠেছে। তাদের মাঝে অদ্ভুতভাবে আজকে বড় ঈদ লেগে গেছে। আম্মা লোক লজ্জায় নিজের শাড়ির আঁচল দিয়ে মুখখানা ঢেকে রেখেছে। এইটা নতুন কিছু নয়, আম্মার সাথে এইটা প্রতিনিয়ত হয়ে থাকে। আম্মা মুখ বুজে সব মেনে নেয়। আম্মা আমতা আমতা করে বলল, আমি তো রান্নাঘরে ডালে বাগার দিতেছিলাম, তাই চা দিতে একটু দেরি হয়ে গেছে। দাদি আম্বিয়া বেগম অভিযোগে গলায় বলে, তোর বউ তো শরমের মাথা খেয়েছে, সারাদিন শুয়ে বসে দিন পার করে, আর এখন সে এমনভাবে বলতেছে মনে হয় রাজ্য উদ্ধার করে এসেছে। আমি যদি কিছু বলতে যাই তাহলে আমাকে মারতে পর্যন্ত আসে। আমি তার ভয়ে তোকে কিছু বলি না। দাদি এইটা বলেই নাকা কান্না জুড়ে দেয়। সাথে ছোট চাচা আজিদুল হক ও মেজ ফুপু আসিয়া খাতুন যোগ দেয়। নিজের মায়ের মুখে এমন অভিযোগ শুনে আব্বা আবার আম্মার গায়ে হাত তুলতে যায়। আম্মা ভয়ে নিজেকে গুটিয়ে নেন। আব্বা যখনই আম্মাকে মারতে যাবে তখনই আমি গিয়ে সামনে দাঁড়িয়ে যাই। আব্বা আমাকে ধাক্কা দিয়ে বলল, আবরার তুই সরে যা, না হলে কিন্তু তোর গায়ে হাত তুলতে বাধ্য হব। এই মাগির সাহস হয় কীভাবে আমার মায়ের সাথে বেয়াদবি করার? আজকে ওকে জানে মেরে ফেলবো। আমি আব্বার সাথে উঁচু গলায় বললাম, আব্বা এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে, তুমি কি চুপচাপ বসে থাকবে? তোমার মা কি দোয়া তুলসী পাতা নাকি? বাজারের মেয়ে এই মহিলার চেয়ে ভালো আছে। আমার মুখে এমন কথা শুনে সবাই হতভম্ব হয়ে যায়। আব্বা আমার গায়েও হাত তুলতে দেরি করে নাই। আব্বা বলে উঠল, আমার মাকে এইভাবে বলার এত বড় সাহস হয় কীভাবে তোর? আমি আম্মাকে উদ্দেশ্য করে বললাম, আমিনুল হক তোমার মা তো মা, আমার মা কি মা না? দিনের পর দিন তোমরা সবাই নির্যাতন করে যাবে, আর আমি ছেলে হয়ে মুখ বুজে সহ্য করব। যে এখন থেকে আমার মায়ের সাথে অন্যায় করবে আমি তার গায়ে হাত দিতে দ্বিতীয়বার ভাববো না, এমনকি তার মুখের মানচিত্র পরিবর্তন করে দিব। আব্বা আম্মাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলল, এই শিক্ষা দিয়েছিস তোর ছেলেকে? নিজের বাপের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাই শিখে নাই। ফুপু বলে উঠল, বড় ভাই তোমার ছেলেটা একদম খারাপ হয়ে গেছে। গ্রামের মানুষ তো ভয়ে তোমার কাছে বিচার দিতে পারে না। সে নাকি গ্রামের মেয়েদের উত্ত্যক্ত করে। আমার আব্বার নাম আমিনুল হক, এই এলাকায় খুব নামডাক। শহরে বড় ব্যবসা বাণিজ্য করে, সবাই তাকে ভয় করে। আমি ফুফুকে উদ্দেশ্য করে বললাম, এই মহিলা মুখ সামলে কথা বলবি, না হলে কিন্তু এক টান দিয়ে জিহ্বা ছিঁড়ে ফেলবো। ভুলে যাস না এ বাড়ির রক্ত কিন্তু আমার শরীরেও বহমান। এই যে আম্বিয়া বেগম তোমার মেয়েকে বোঝাও, না হলে কিন্তু পরিণতি খুব খারাপ হবে। দাদি তো পুরো বাড়ি মাথায় তুলে নেয়। সে কি নাটকীয় আহাজারি তার মেয়েকে, আর তাকে নাকি আমি মেরে ফেলার হুমকি দিয়েছি। আম্মা আমার পিছন থেকে এসে আমার গালে সজোরে থাপ্পড় মারে। আম্মা কান্না করতে করতে বলে, আমি তোকে এই শিক্ষা দিয়েছি বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়, আমি তোকে কি শিখাই নাই? তুই এখনই সবার কাছে মাপ চাইবি। আমি পুরো ঘরে তাকিয়ে দেখলাম সবাই তুচ্ছ চোখে তাকিয়ে আছে, সবাই বিনামূল্যে সিনেমা দেখছে। আমি আব্বার উদ্দেশ্যে বললাম, সবার জন্যই তো মার্কেট থেকে কাপড় আনলে, আমার আর আমার মায়ের কাপড়গুলো কোথায়? তোমার মায়ের জন্য নতুন তাঁতে বোনা শাড়ি, তোমার বোনের জন্য টাঙ্গাইলের জামদানি শাড়ি, তোমার আত্মীয় স্বজনের কাউকে বাদ দাও নাই। আমার মায়ের শাড়িটা কোথায়? আব্বা একদম চুপ হয়ে যায়, তার মুখে যেন একটা কথাও আসছে না। দাদি আব্বাকে বলল, আমি তো তোকে বলেছিলাম আমাকে শাড়ি দিস না, তোর বয়স সহ্য হবে না। আমি তোর দেওয়া শাড়ি পরবো না, আমি কারো দানের জিনিস চাই না। আব্বা বলে উঠল,
আমি এবার আনতে পারি নাই, তোদের মা ছেলেকে সামনের বার এনে দিব। আর আম্মা তুমিও ছেলে মানুষই করো, বাচ্চা ছেলে বলেছে আর তুমি রাগ করছো। আমি হাসতে হাসতে বললাম, আব্বা এই সময়টা কি আদৌ আসবে? এত বড় ব্যবসা বাণিজ্য করে কি হবে যদি নিজের স্ত্রী সন্তানের ভরণ পোষণ দিতে না পারি? 2টা ঈদ গেল, তুমি আমাকে আর আমার মাকে কি কিছু দিয়েছো? তুমি তো তোমার গোষ্ঠী বাঁচিয়েই পারো না। আম্মা বলে উঠল, খোকা তুই কি চুপ করবি? আল্লাহর হস্তে এবার বন্ধ কর। দাদি কথাক্ত করে বলে, ছেলেটাকে এত কিছু শিখিয়ে পড়িয়ে এখন ভালো হতে আসছে। এই ফকিরের জি নাটের গুরু, তুই এক্ষুনি বাড়ি থেকে বের করে দে। আমি সবাইকে উদ্দেশ্যেও বললাম, আমি আবরার করিম, আমিনা খাতুনের একমাত্র ছেলে বলছি। যারা আমার মায়ের সাথে এতদিন অনেক অন্যায় করেছেন তাদের সাবধান করছি, এখন থেকে সাবধান হয়ে যান। আমি বেঁচে থাকতে থাকতে আর কোনো অন্যায় নির্যাতন করতে দিব না। যদি একটু দুঃসাহস করেন তাকে কি কি করতে হয় আমি তাই করব। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি এতটাই হিংস্র হয়ে গেছি যে কেউ কথা বলার সাহস পাচ্ছে না। আম্মা শাড়ির আঁচলের পাড় দিয়ে চোখ মুছে দিতে দিতে বললাম, আম্মা তুমি বলতে না, খোকা তুই আমার দুঃখ গুছাবি তো? আজ থেকে তোমার দুঃখের দিন শেষ, সুখের দিন শুরু হবে, যার মৃত্যুর আগে শেষ হবার নয়। আম্মা হু হু করে কেঁদে উঠে। আজকে আমি তার মুখে হাসি ফুটে উঠতে দেখছি, যে হাসির মাঝে এক ঝলক শান্তি লুকিয়ে আছে। আব্বা একদম চুপ করে বসে আছে, তার যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। তার ভেতরে অপমানের প্রতিশোধ উঠেছে। শেষে কিনা তার ছেলেটা তাকে সবার সামনে অপমান করলো। আমি মাকে নিয়ে ঘরে চলে আসি, যে যার মতো রুমে চলে যায়। সারা বেলা চলে যায়, আমি আর আম্মা খেতে পর্যন্ত যাই নাই। সারা বেলা ঘুরেই ছিলাম। হঠাৎ করেই বাহিরে কারো চিল্লাচিল্লি আওয়াজ শুনতে পাই। আমি আর আম্মা বাহিরে দাঁড়াতে পর্যন্ত পারি নাই। দাদি আর ফুপু আম্মার উপর ঝাঁপিয়ে পড়ে। দাদি আম্মাকে একটা থাপ্পড় মেরেই দেয়। আমি এসব দেখে আমি আমার 2 হাতের সব শক্তি দিয়ে দাদি আর ফুপুকে ধাক্কা দিয়ে ফেলে দেই। দাদি হাজারি করতে করতে আব্বাকে বলতে থাকে, তোর বউ আর ছেলে আমাকে মেরে ফেলতে চেয়েছিল, আমার গায়ে পর্যন্ত হাত তুলেছে, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিছে। আমার মনে হয় কোমরটা ভেঙে গিয়েছে। ফুপু কান্না করতে করতে বলে, তোমার বউয়ের জন্য বিয়েটা ভেঙে গেছে। তার এই বাড়িতে তাদের মেয়েকে বিয়ে দিবে না। তারা বলেছে যে বাড়িতে পুত্রবধূকে নির্যাতন করা হয় সেখানে তাদের মেয়েকে বিয়ে দিবে না। তোমার বউ বিয়েটা ভেঙে দিছে। আব্বা আম্মাকে বলে উঠল, তোর জন্য যদি আমার সম্মান ক্ষুণ্ণ হয় আমি কিন্তু তোকে তালাক দিব। আম্মা তো বকার মতো দাঁড়িয়ে আছে, সে কিছু জানে না, অথচ আজকে তার সংসারে অশান্তি সৃষ্টি হচ্ছে। আম্মা কান্না করতে করতে বলে, আবরারের বাবা তুমি এইসব কি বলছো? আমি তো এইসবের কিছুই তেমন জানি না। আব্বা রাগী গলায় বলল, আমার মা বোন কি মিথ্যা বলছে? তুই কি সত্যি কথা বলছিস? আমি এক্ষুনি ওইখানে ফোন দিয়ে সব কিছু জানবো। যদি তোর নাম একটা বার বলে তোর জায়গায় এই বাড়িতে হবে না। আমি শুধু সে সব কিছু দেখছি। আম্মা আমার ডান হাতটা শক্ত করে ধরে রেখেছে, ভয়ে থরথর করে কাঁপছে। আমি আব্বাকে উদ্দেশ্য করে বলে উঠলাম, হক সাহেব তালাক কি শুধু আমার মাকেই দিবেন, নাকি শহরে যে মেম সাহেব আছে তাকেও তালাক দিবেন? আমার মুখে এমন কঠিন সত্য কথা শুনে আব্বা অবাক হয়ে যায়। সে গোপন সত্য কখনো প্রকাশ করে নাই, এমনকি সে তার আত্মীয় স্বজনের কাছেও বলে নাই। আব্বা তুতলিয়ে তুতলিয়ে বলতেছে, তুই এইসব কি বলছিস? তোর কি মাথা ঠিক আছে? ফুপু অবাক হওয়ার নাটক করে বলে, ভাইজান তোমার ছেলে এসব কি বলছে? তুমি কি সত্যি আরেকটা বিয়ে করেছো? আমি কিছু বলতে যাব, তখনই লক্ষ্য করি আম্মা আমার কাঁধে শক্ত করে 2 হাত দিয়ে ভর দিয়ে আছে। আমার বুঝতে বাকি রইল না আম্মা এমন সত্য কথা নিতে পারে নাই। আমি আম্মুকে জড়িয়ে ধরে বলে উঠলাম, আম্মা তোমার কি হয়েছে? তুমি এইভাবে ঢলে পড়লে কেন? আম্মা আম্মা আমার আম্মা বেহুশ হয়ে পড়ল।
তিনি কখনোই কল্পনাও করে নাই আমার আব্বা এমন একটা কাজ করবে। আমি চিৎকার করে বললাম, হক সাহেব, আমার আম্মার যদি কিছু হয় আমি এই পুরো পরিবার জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। তোমরা অনেক খেলা খেলেছো, যারা যারা জড়িত ছিলে তাদের কাউকেই আমি ছাড়বো না। আমি তাড়াতাড়ি আম্মাকে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া শুরু করি। আমার পিছন পিছন পরিবারের একটা মানুষ পর্যন্ত আসলো না। দাদি আব্বাকে বলে উঠল, আমি তোকে বলেছিলাম ছেলেকে শহরে পড়ালেখা করাতে হবে না, ছেলেটা তো এখন বকে গেছে, এখন কি করবি? ফুপু কান্না করতে করতে বলল, ভাইজান তুমি তো মরবে, সাথে আমাদেরও মারবে। এই ছেলেটাকে আমার একটু বিশ্বাস হয় না, যদি কিছু করে বসে। ছোট চাচা বলে উঠল, ভাইজান আমার বিয়ের কি হবে? আব্বা বলে উঠে, এইবার তোরা একটু চুপ করবি, আমাকে কেন এইসব বলছিস? আমার ছেলে তো আমাকেই মানে না, সেখানে তোদের জন্য কি করতে পারি? দাদি বলে উঠল, তুই এদের মা, ছেলেকে বাড়ি থেকে বের করে দে, এদের জন্য এত কিছু হচ্ছে, তুই আজকেই বের করবি, না হলে আমার মরা মুখ দেখবি। নিজের মায়ের মুখে এমন কথা আব্বার জ্ঞানে নিতে একটু কষ্ট হচ্ছে। সে কিভাবে নিজের সন্তানকে বের করে দেয়, তাদের পরিকল্পনা আর বাস্তবায়ন নিয়েই সারা বেলা চলে যায়। তাদের মনে একটু শান্তি নেই। আমি মাকে নিয়ে আসরের নামাজের পর বাড়িতে ফিরে আসি। মায়ের জ্ঞান কিছুক্ষণ পরেই ফিরেছে, তবে আর একটা কথাও বলে নাই। তিনি কেমন জানি চুপ হয়ে গেছে। আমি বাড়িতে এসেও তাদের গোল মিটিংয়ের মধ্যেই পাই। তারা কি জানি বলছে আর অট্ট হাসিতে ফেটে পড়ছে। আমাকে দেখেই একদম চুপ হয়ে যায়। আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, কেমন আছেন সবাই? শরীর সুস্থ ভালো আছে তো? আমার এমন অদ্ভুত কথা শুনে হতভম্ব হয়ে যায় তারা। আমার কাছে এমন ব্যবহার আশাই করেনি। আমি বললাম, দাদি তুমি কিন্তু চালাক চতুর আছো, নিজের ভাইয়ের মেয়েটাকে আমার বাপের গলায় জড়িয়ে দিলে। তাদের সুখের সংসার। আমার আব্বা 15 দিন শহরে ব্যবসার জন্য থাকতে হয়, সেখানে নাকি বিদেশি ব্যবসায়ী আসে, তাদের ঘরে আবার 2টা মেয়েও আসে। এইদিকে আমার মায়ের উপর অত্যাচার, নির্যাতন, অপমান হয়েই চলেছে। আমার মুখে কথাগুলো তাদের কাছে সহ্য হচ্ছে না, তারা যেন একটা ঘোরের মধ্যে হারিয়ে যায়। দাদি বলে উঠে, পুরুষ মানুষ 2টা বিয়ে করতেই পারে, এতে এত কাহিনী করার মতো তো কিছু নেই। গলার সাথে সবাই তাল মিলিয়ে ওঠে। আমি বললাম, দাদি আপনার সতীনটা কিভাবে জানি এই বাড়ি থেকে চলে গিয়েছিল। আব্বা এবার ধমকের সরে বলে উঠল, আবরার এইসব কি? তুই পিছনের কথা আনছিস কেন? আমি বলে উঠলাম, তোমার মায়ের সতীন সহ্য হয় নাই, তাহলে আমার মা কেন সতীন সহ্য করবে? তা আপনার মায়ের জন্য ঠিক, আমার মায়ের জন্য বেঠিক কেন? উত্তর দিন হক সাহেব। আম্মা এখন পর্যন্ত নিশ্চুপ হয়ে বসে আছে, তার কথা বলার শক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছে। আম্মা আস্তে আস্তে বলল, আবরার বাপ আমার, তুই চুপ কর, অমানুষ বড়দের সাথে পারবি না। দাদি আম্মাকে তুচ্ছ করে বলল, এতক্ষণ ধরে তো ছেলেকে লেলিয়ে দিয়েছিলে, এখন সাধু মনস্বী সাজা হচ্ছে, তুই সকল নষ্টের মূল কারণ। আমি বললাম, তা আপনি যদি এতই ভালো মা হন, আপনার গুণধর ছোট ছেলে বিয়ের আগেই বাপ হয়ে যাচ্ছে, ছোট চাচা কাশতে থাকে, তাদের মাথা হ্যাং হয়ে আসছে। আমি এত কথা জানলাম কিভাবে? আব্বা বলে উঠল, তুই এসব কি বলছিস আজিজুল? এইগুলো কি সত্যি? ছোট চাচা চুপ করে আছে। আব্বা যা বোঝার বুঝে গেছে। আমি আব্বাকে উদ্দেশ্য করে বললাম, আরে হক সাহেব, আপনার নেকবতী মা ও বোন সব কিছুই তো জানে, তারা আপনাকে বলে নাই? আপনারা কিন্তু চালাক আছেন, সব কিছুতেই লুকোচুরি খেলেন। আমার এমন ঠেস মেরে কথা শুনে আব্বা রেগে যায়। আমি সেই সকাল থেকে অপমান করছি। আব্বা দাদির দিকে তাকিয়ে আছে। দাদি আমতা আমতা করে বলল, আসলে হয়েছে কি, তারা শিক্ষিত ছেলে পেলে ভুলে হয়ে গেছে, তুই কিছু মনে করিস না। আমি পিছন পিছন কটাক্ত করে বলে উঠলাম, হক সাহেব কিছু মনে করবেন না, আপনার ভাই সব কিছু আগে থেকেই পরিকল্পনা করে ফসল আবাদ করে রাখলো। এইটা বলেই আমি অট্টহাসিতে ফেটে পড়ি। আমি লক্ষ্য করলাম আমার মুখেও হাসি ফুটেছে। তিনি এখন কেমন জানি শক্ত মনোভাবের হয়ে উঠেছে। আব্বা বলে উঠল, আম্মা তাহলে এত তামাশা করার কি মানে হয়?
আমাকে দিয়ে তাদের বাড়িতে নিয়ে গেলে তাদের হাতে পায়ে পর্যন্ত ধরেছিলে। এইসবের মানে কি আম্মা? দাদি মাথা নত করে বলে, এইসবের কি আছে? তারা সব ভ্রান্ত পরিবারের মানুষ, তারা আমাদের সাথে সম্পর্ক করছে, এইটাই তো অনেক। আমাদের সম্মান কোথায় যাবে তুই চিন্তা করেছিস? আম্মা এতক্ষণ কথা বলে নাই। আম্মা তুচ্ছ তাচ্ছিল্য করে বলল, আমি তো গরিবের মেয়ে, তাই আমাকে নির্যাতন করা হয়েছে। আমি তো সতী ছিলাম, আরেকজনের বউ তো বিয়ের আগেই পেট বেঁধে ফেলেছে, তার জন্য নাকি হাতে পায়ে ধরতে হয়। এই হক, বাড়ির সম্মান এখন কোথায় গেছে? আমি সবার সামনে হাসতে শুরু করে দেই। আমার আম্মাও তো দেখি কথা বলতে পারে, তাও আবার বড় বড় মানুষদের তুচ্ছ তাচ্ছিল্য করে। আম্মা সোফায় বসে আছে, আমি আমার পিছনে 2 হাত দিয়ে বডি গার্ডদের মতো দাঁড়িয়ে আছি। আব্বা আর বাকি সবাই অবাক। দীর্ঘ 22 বছর ধরে এই মানুষটা সংসারে আছে, কোনো সময় এইভাবে কথা বলে নাই। তার উপর কত নির্মম নির্যাতন করা হয়েছে, উঠতে বসতে অপমান করা হয়েছে, তার বাবা মাকেও ছাড় দেওয়া হয় নাই। আর সেই মানুষটাই আজকে সবাইকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে। ছোট চাচা রাগী গলায় বলল, ভাবি মুখ সামলে কথা বলো, তোমার কথা বলার কোনো অধিকার নেই। আম্মা নিজের একটা পা তুলে তার ওপর হাতটা রেখে বলল, তুমি তো ভাবি বললে, তাহলে তো আমার কথা বলার অধিকার আছে। তুমি ভুলে যেও না, আমি কিন্তু তোমাকে লালন পালন করেছি, তোমার মা কিন্তু তোমাকে লালন পালন করে নাই। চাচা একদম চুপ হয়ে যায়। আম্মা তো আর মিথ্যা বলে নাই, তাকে ছোট থেকে বড় হওয়ার পর্যন্ত সকল অবদান এই ভাবির। দাদি আম্মাকে উদ্দেশ্য করে বলে, এই ফকিরের ঘরের জি, তুই তো আমাদের দয়ায় বেঁচে আছিস, আবার আমাদের খোঁটা দিয়ে কথা বলিস। আজকে বের করে দিলেই তো তোর আর থাকার মতো জায়গা নেই। আমি বলে উঠলাম, দাদি আমাকে একটু দেখবে, আমি কিন্তু চলে যাই নাই। তোমার ছেলে খারাপ হয়ে গেছে আর তুমি তাকে নিয়ে সুপারিশ করো, তোমার তো ফাঁস দিয়ে আত্মহত্যা করা উচিত। এইটা বলেই আমি হাসতে থাকি। আজকে কেন জানি আমার খুব হাসতে মন চাচ্ছে। আব্বা আমাকে রাগী গলায় বলল, আবরার তুই কিন্তু তোর অবস্থান ভুলে যাচ্ছিস, তুই কোথায় দাঁড়িয়ে কাকে কি বলছিস? আমার হাতে মার খাস না। আমি গর্বের সাথে বলে উঠলাম, আমি আমার বাড়িতে দাঁড়িয়ে আছি, কেন তোমার কি কোনো সন্দেহ আছে? তুমি আমার বাবা, তুমি মারতেই পারো, তবে কোনো কাপুরুষের জন্য যদি মার খায় তাহলে তার শরীরের চামড়া তুলে নিব। আমার কথা শুনে হতভম্ব হয়ে যায়। আব্বা কখনো চিন্তাও করতে পারেনি আমি এমন উত্তর দিব। ছোট চাচা কাছুমাছু হয়ে দাঁড়িয়ে আছে আব্বার পিছনে। আমি গভীর দৃষ্টিতে তাকিয়ে আছি তার দিকে। আব্বা বলে উঠল, তোর আকারের সে কথাটা বল হয়ে গেল না। আমার আম্মা যা বলবে এই বাড়িতে শেষ কথা হবে। দাদি গর্ব করে বলে উঠে, এইটা আমার স্বামীর বাড়ি, এইখানে আমার কথা পর কোনো কথা হবে না। যদি কারো ভালো লাগে থাকবে, না হলে বাড়ি ছেড়ে চলে যাবে। আমি চুপ হয়ে আছি, যদি কিছু বলি পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান হয়ে যাবে। আমি তো শুধু চালের টালে বলছি। আম্মা বলে উঠল, গুড় যত জাল হয় তত বেশি মিষ্টি হয়। দীর্ঘ 22 বছর ধরে গুড় জাল করলেন, সেটার মিষ্টি চাখবেন না? শাশুড়ি আম্মা, সেটা কি করে হয়? আপনাদের খুব করে গুড়ের মিষ্টি খাওয়াবো কেমন? সবার চোখে আমি স্পষ্ট ভয় দেখতে পাচ্ছি। তারা এভাবে নতুন আমিনা বেগমকে দেখবে, কখনোই তারা কল্পনা পর্যন্ত করে নাই। আমি আম্মার মাথায় চুমু দিয়ে বললাম, আমার আম্মা দেখি নেত্রীর মতো আলাপ করছে, তাহলে তো এই দেশের প্রধানমন্ত্রী হতে বেশি দেরি নেই। আব্বা বলে উঠল, তোরা মা ছেলে কি মজা করছিস? আমি বলে উঠলাম, হক সাহেব আপনি কি আমার বেয়াই লাগেন? আপনার সাথে মজা করব হলেও সমস্যা নাই, আমার আবার অপমান করতে মজা লাগে। আব্বা আমার দিকে তেড়ে আসে আমাকে মারবে বলে। আম্মা আব্বাকে উদ্দেশ্য করে বলে উঠল, হক সাহেব সাবধান, এই কাজটি করতে যাবেন না, আপনার ছেলে কোনো অন্যায় করে নাই। আব্বা রাগের মাথায় বলে উঠল, কে আমার ছেলে? কে আমার ছেলে? ও আমার ছেলে না। তোর মতো বেশ্যার আর বাজারের মেয়ের গর্বে আমার সন্তান হতেই পারে না।
ও তো অন্য পুরুষের বীর্য থেকে তৈরি নাজায়েজ ছেলে। আম্মা হঠাৎ করেই দাঁড়িয়ে যায়, সোজা আব্বার সামনে গিয়ে দাঁড়ায়। আমাকে এইভাবে দেখে আব্বা দাঁড়িয়ে যায়। আমাদের সবাইকে অবাক করে দিয়ে আম্মা আব্বার গালে সজোরে থাপ্পড় মেরে বসে। আমার মুখটা সোজা কথা হা হয়ে যায়। আম্মা পাগলের মতো বলে, হক সাহেব, মুখ সামলে কথা বলবেন। আজকে আমি আপনার বিচার কাজটা সম্পূর্ণ করলাম। যদি এই কাজটা আপনার মা করতো তাহলে আজকে আমার স্ত্রী হয়ে স্বামীর গায়ে হাত তুলতে বাধ্য হতে হয় না। আম্মা এখনও একটা ঘরের মধ্যে হারিয়ে গেছে। আমিনা বেগমের মতো সহজ সরল বাংলার গৃহিণী তার স্বামীর গায়ে হাত তুলল, এইটা তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। দাদি আম্মাকে মারতে চলে আসে। আমি গিয়ে আম্মার সামনে দাঁড়িয়ে যাই। আমাকে এইভাবে দেখে দাদি পিছিয়ে যায়। ফুপু বলে উঠল, ভাইজান, তুমি এখনো চুপ করে দাঁড়িয়ে আছো? ফকিন্নির বাচ্চার কত বড় সাহস আমার ভাইকে সবার সাথে মারে। দাদি আহাজারি করতে করতে বলে, এই কাল নাগিনীর কত বড় সাহস আমার ছেলেটার গায়ে হাত তোলে। আমি এর হাত ভেঙে চুরমার করে ফেলবো। আমি তাদের কথায় কান না দিয়ে আমাকে ধরে একটা চেয়ারে বসিয়ে দেই। আমা অনর্বর কান্না করে যাচ্ছে। আমার নিজের রাগটা থামিয়ে রাখতে পারে নাই। আব্বা থাপ করে সোফায় বসে পড়ে, তার শরীর ঘেমে একাকার অবস্থা। দাদি তাড়াতাড়ি তাকে পানি দেয়। আব্বা বলে উঠল, সবাই এইখান থেকে চলে যাও, আমি একটু একলা থাকতে চাই। যে যার মতো নিজেদের রুমের দিকে যেতে থাকে। দাদি আর ফুপু আম্মার দিকে এমনভাবে তাকায় যেন কাঁচা গিলে খাবে। আমি তাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর সুরসুর করে চলে যাই। আমি আর আম্মা চলে যাই। যাওয়ার সময় আমি বলে উঠি, হক সাহেব, আমার খালি মায়া হয়, আজকে আপনার জন্য খুব মায়া হচ্ছে। আপনি কষ্ট করে একটা ব্যথার বড়ি খেয়ে ফেলুন না, তো দাঁতের ক্ষয়ক্ষতি হতে পারে। আব্বা আমার দিকে আগুন চোখে তাকিয়ে থাকে। আমি তাকে পাত্তা না দিয়ে নিজের মতো করে চলে যায়। আমি ঘরে গিয়ে লম্বা একটা শোয়া দেই। আম্মা আমার মাথার পাশে বসে পড়ে। আম্মা বলল, আবরার বাজান, আমি কি কাজটা ঠিক করছি? আমার এইভাবে তার উপর হাত তোলা ঠিক হয় নাই। আমি বললাম, আম্মা, ভুল কিছু তো দেখছি না তো। কোনো মানুষ যদি তার স্ত্রীকে বাজারি মেয়ের সাথে তুলনা করে, সে আর যাই হোক পুরুষ হতে পারে না। আমি বলবো, তুমি একদম ঠিক কাজ করছো। আমা কান্না খুব ভেজা চোখে বলল, যত যাই হোক সে তো আমার স্বামী। আমার সাথে যত অন্যায় অত্যাচার নির্যাতন করুক, আমার হাত তোলা ঠিক হয়নি। আমি তার কাছে পা ধরে মাপ চাইবো। আমি তাকে শুধু আম্মাকে দেখছি একটা নারী কতটুকু মহীয়সী হলে যারা তার সাথে দিনের পর দিন অন্যায় অবিচার করে গেছেন তাদের পা ধরে মাপ চাইতে চায়। আমি আর একটা কথাও বলি নাই। আমি চুপচাপ ঘুমিয়ে পড়ি। সারাটা দিন কিভাবে যে চলে গেল বুঝতে পারিনি। সময় সংলাপ তার অঙ্গীকার ব্যক্তি করেই ছুটে। আমরা মানুষরা শুধু ভুল আর মাসুল গুনতেই থাকি। কখনো যে আমাদের থেকে সময় বেরিয়ে যায় আমরা কখনো টের পর্যন্ত পাই না। রাতের বেলা সবাই একসাথে খেতে বসেছি। আমি আমার মতো করে খেয়ে যাচ্ছি। আজকে পুরো একদিন পর মায়ের হাতের রান্না খাচ্ছি। আবার সবাইকে উদ্দেশ্য করে বলে, কালকে সবার জন্য খুব বড় একটা সারপ্রাইজ আছে। দাদি আহ্লাদি করে বলে, বাজান, কি এমন সারপ্রাইজ? আব্বা বলে উঠল, আছে আছে আম্মা, সবাইকে চমকে দিব। তোমরা সবাই মিলে অপেক্ষা করো। আমি একবার আম্মার মুখের দিকে তাকালাম। আম্মা ভাবলেশীনভাবে খাবার বেড়ে দিচ্ছে, তার এদিকে কোনো খেয়াল নেই। আমি আব্বাকে উদ্দেশ্য করে বললাম, তা হক সাহেব, সে কি আমাদের পক্ষে যাবে নাকি আপনাদের? আমার আবার আজকাল মানুষের চমক আর সারপ্রাইজ পেতে ভালোই লাগে। আপনার সারপ্রাইজের অপেক্ষায় অধীর আগ্রহে আছি। এইটা বলেই আমি খাবারে পানি দিয়ে উঠে চলে আসি। আমার পিছন পিছন আম্মাও চলে আসে। দেখতে দেখতে রাতটা পার হয়ে যায়। আজকে রাতে আবার ভারী বৃষ্টি হয়। ঘুমটা খুব সুন্দর হয়েছে। সকালে নাস্তা করার জন্য আমি নাস্তার টেবিলের দিকে যেতে থাকি। আম্মা রান্নাঘরে রান্না করতেছে। বসার ঘরে গিয়ে দেখি একটা মহিলা আর আব্বা বসে আছে। আব্বা দুই পায়ের ওপর বসে আছে, ছোট্ট দুইটা মেয়ে
আমি আব্বাকে উদ্দেশ্য করে বললাম, হক সাহেব কেমন আছেন? মাথার গালের ব্যথা কমছে? আব্বা রাগী গলায় বলল, আবরার সকাল বলে। আমি কোনো সিক্রেট করতে চাচ্ছি না। আমি একটা হাসি দিয়ে সোফায় বসে পড়ি। আব্বা সবাইকে ডেকে আনে। আম্মা আসার কারণে আমি আমার জায়গা ছেড়ে আম্মাকে বসতে দেই। আব্বা সবাইকে উদ্দেশ্য করে বলে, সবাই পরিচিত হও, এইটা আমার দ্বিতীয় স্ত্রী নাজমিন আক্তার ও আমার দুই মেয়ে আলিয়া ও আলিফা। আম্মা তাদের দিকে একবার তাকিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি আমাকে চোখের ইশারায় চুপ থাকতে বলি। দাদি খুশিতে আধখানা হয়ে ওই মহিলাকে জড়িয়ে ধরে। দাদি বলল, তুই কেমন আছিস মা? নাজমিন আক্তার বলে, আমি খুব ভালো আছি আম্মু, তুমি কেমন আছো? দাদি কিছু বলতে যাবে, তার আগেই আমি বলে উঠলাম, হক সাহেব, উনি কি সেই মহিলা যাকে তার সখী আর তার সখীর সখাগুলো করেছিল? আপনিও নাকি তার টং এড়াতে টাং করে ঠকে পড়েছিলেন? তারপর এলাকাবাসী আপনাকে আর ওই সখীগুলোকে ধরে ফেলে। তারপর শেষ পর্যন্ত আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হয়। হক সাহেব, আপনার রুচির প্রশংসা করতে হবে। আব্বা চিৎকার করে বলে উঠল, আবরার, এইসবের মানে কি? আমি কিন্তু তোকে জানে মেরে ফেলবো। আমি হাসতে হাসতে বললাম, আব্বা আপনার কি জ্বলে? আমি দামি মলম আনছি, একটু মলম লাগিয়ে দিলে আর জ্বলবে না। আমার কথাগুলো শুনে আব্বা রেগে একাকার। আম্মা ফ্রি করে হেসে দেয়। আম্মা বলে উঠে, বাজান, তুই আসলেই আমার হীরা মানিক। হক সাহেব, সেই কালো রাতের কথা মনে আছে? আব্বা একটু ঘাবড়ে যায়, আমতা আমতা করে বলল, কিসের কালো রাতের কথা বলছো? আমিনা বেগম আম্মা বলে উঠল, যেদিন আমি এ বাড়িতে নতুন বধূ হয়ে এসেছিলাম, আমার খুব স্বপ্ন ছিল আমার একটা ছোট্ট সুখের সংসার হবে, আমার ঘর ভরা মানুষ হবে, আমি সবাইকে নিজের পরিবারের মতো আগলে রাখবো। এইটুকু কথা বলে আম্মা আঁচল দিয়ে নিজের মুখখানা আগলে ধরে। আমি আম্মুকে পিছন থেকে একটু সাহস জোগানোর জন্য কাঁধে হাত রাখি। আম্মা সবাইকে সেই রাতের কথা বলতে শুরু করে। ফ্ল্যাশব্যাকে সাল 2003, ফুলপুর উপজেলার বালিয়ার একটি ছোট্ট গ্রামের গরিব পরিবারের মেয়ে আমিনা খাতুন। দেখতে শুনতে খারাপ না, তার মায়া বড়া চাহনি, কোরআন শরীফ পড়া আছে। গ্রামের 8-10টা মেয়ের মতো না, খুব নম্র ভদ্র সুশীল একটা মেয়ে। সেই গুণগুলোর জন্যই তার শ্বশুর হাফিজুল হক তাকে পছন্দ করেন। সে একজন সফল ব্যবসায়ী ছিলেন, বড় ধরনের কারবার ওনার। সেই সুবাদে তিনি বালিয়ার সেই গ্রামে যান। তিনি ধান কেনার জন্য একটা গিলসত বাড়িতে কয়েকদিন থাকেন ও আমিনা বেগমকে তার খুব পছন্দ হয়। তিনি আমিনার বাবা আমিন গাজীর কাছে বিয়ে প্রস্তাব দেন। সব কিছু বিবেচনা করে বিয়ে পাকা করা হয়। আমিনা আর বাবার কথার অবাধ্য হয় নাই। বিয়ের দিন তারিখও ঠিক করা হয়। সব কিছু ঠিকঠাকভাবে সম্পূর্ণ হলেও সমস্যা দেখা দেয় যখন আমিনা বেগম এই বাড়িতে পা রাখেন। আমিনা বসে আছে বাসর ঘরে। তার স্বামী নামক পুরুষটাকে সে এখনও দেখে নাই। সে খুব আশা নিয়ে বসে আছে। তবে সময় যত যাচ্ছে তার মনে অতিশয় লজ্জা আর ভয় বাড়ছে। আমিনা খুব আশা নিয়ে বসে আছে। সে তার নতুন জীবনসাথীর সঙ্গে সুন্দর একটা জীবন শুরু করবে। কিন্তু জীবনের নির্মম পরিহাস বসে থাকতে থাকতে এক সময় আমিনা ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে আমিনা তার হাতে কারো হ্যাঁচকা টান অনুভব করে। তখন হয়তো শেষ রাত হবে। আমিনা লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে যায়। দেখতে পায় সামনে একটা লম্বা চওড়া পেশিবহুল ভারী পুরুষ দাঁড়িয়ে আছে। আমিনার আর বুঝতে বাকি নেই এইটাই তার স্বামী আমিনুল হক। সে তড়িঘড়ি করে সালাম করতে যায়। আমিনুল তাকে পায়ের আঘাত করে দূরে সরিয়ে দেয়। আমিনুল হক ভারী গলায় বলল, আমি এই বিয়ে মানি না। কোনো আজবা পাড়া গায়ে খালা ধরে আমাকে জোর করে বিয়ে করানো হয়েছে। এই মেয়ে, তুই এখনই এই ঘর ছেড়ে বেরিয়ে যাবি। সেদিন আমিনা নির্বিকার সামনের মানুষটার দিকে তাকিয়েছিল। আমিনা কাঁদো কাঁদো গলায় বলল, আপনি এসব কি বলছেন? আমি তো আমার স্বামীর ঘরে আছি।
আমি কেন বেরিয়ে যাব? আমি কোথাও যাব না। আমিনুল আরও বেশি উত্তেজিত হয়ে যায়। সে বলে উঠল, খুব স্বামী ভক্তি দেখানো হচ্ছে। তুই যাবি নাকি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব? আমিনা অনেক আকুতি মিনতি করে বসছিল, কিন্তু আমিনুল সেই দিন কোনো কথা না শুনে আমিনাকে ঘর থেকে বের করে দিয়েছিল। এতটুকু বলেই আম্মা কান্নায় ভেঙে পড়েন। আমার বুক ফাটা আর্তনাদ শুনতে পাচ্ছিলাম আমি। আমার এই কথাগুলো অজানা ছিল, আজ জানার পর নিজের বাপকে হত্যা করতে মন চাচ্ছে। আম্মা সবাইকে বলে উঠল, জানেন সেই দিন আমার স্থান হয়েছিল হক বাড়ির সেই রান্নাঘরটার মধ্যে, যেখানে আমার থাকার কথা ছিল বাসর ঘরের স্বামীর বাহুতে। আব্বা বলে উঠল, তোমার বাংলা সিনেমার কাহিনী শেষ হয়েছে। তোমার কোনো যোগ্যতা আছে আমার স্ত্রী হওয়ার? আমি একটা হাসি দিয়ে বললাম, আরে হক সাহেব, আপনার বউ হওয়ার জন্য তো অসত্যি নারী হতে হবে। যে নারী 10 পুরুষের খাট সামলিয়ে আপনার উপরে ঝুলে যাবে। আমার মা তো ভালো ঘরের মেয়ে, তাই আপনার বউ হওয়ার যোগ্যতা রাখে না। আমার কথা শুনে আবার তার দ্বিতীয় বউ তেলে বেগুনে জ্বলে উঠে। নাজমিন আক্তার বলে উঠল, তুমি তো বাড়ি বেয়াদব। তোমার আব্বা তো ঠিক কথাই বলে, বড়দের কিভাবে সম্মান করতে হয় তুমি জানো না। জানবি বা কিভাবে? তোমাকে তো তোমার মা কখনো শেখায় নাই। আমি দাদিকে উদ্দেশ্য করে বলি, দাদি, তোমার ভাস্তির কিন্তু খুব শিক্ষা আছে। এমন পারিবারিক শিক্ষা পেয়ে যে নিজের ইজ্জত সবার কাছে বিলিয়ে বেড়ায়। আমার কথা শুনে আব্বা বলে উঠল, আরবার তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। এখনই তুই তোর মায়ের কাছে ক্ষমা চাইবি। আমি লক্ষ্য করে দেখলাম সবার মুখে হাসি ফুটেছে। ওই মহিলা তো খুশিতে আত্মহারা হয়ে গেছে। আমি আম্মার হাতটা ধরে বললাম, আম্মা, তুমি আমাকে মাফ করে দাও। আমার এমন অদ্ভুত কাজ করতে দেখি। আম্মা হেসে দেয়। আব্বা বলে উঠল, আমি আমিনার কথা বলি নাই, তোকে তোর ছোট মায়ের কথা বলছি। আম্মা বলে উঠল, হক সাহেব, আমার ছেলের কোনো প্রতি তার কাছে মাপ চাইতে পারবে না। আম্মার কথা শুনে আব্বার গায়ে লেগে যায়। আব্বা জায়গা থেকে উঠে আম্মাকে যখনই মারতে যাবে, আমি আব্বার হাতটা ধরে ছিটকে সরিয়ে দেই। আমি বললাম, এবার কিন্তু শেষবারের মতো বলছি, যা বলার মুখ দিয়ে বলেন। হাত ব্যবহার করলে কিন্তু আপনার অবস্থান আপনার ভাইয়ের মতো হবে। হক সাহেব, কি ছোট চাচা, দোষগুলো কি সুন্দর ছিল না? চাচা নিজেকে গুটিয়ে দাদির পিছনে আড়াল করে নেয়। দাদি মুখ লজ্জায় লাল হয়ে যায়। ফুপু তো গতকাল রাতেই চলে গেছে, সে আর এই বাড়িতে আসবে না বলেও গেছে। আব্বা একদম চুপ করে যায়। সবাই নিজেদের মাথা নিচু করে বসে আছে। আম্মা আমাকে বলে উঠে, বাজান, তোর বাপ তো তোকে নিজের সন্তান বলতেও অস্বীকার করেছিল। এইটা বলেই আম্মা আমার হাতটা শক্ত করে ধরে। আম্মা যেন এইখানেই একটু শেষ ভরসা পায়। আমি বললাম, আপনাকে বাপ বলতেও আমার ঘেন্না হয়। হক সাহেব, আপনি বেঁচে থেকে এই পাপিষ্ট মুখখানা মানুষকে কিভাবে দেখান? আপনার তো ফাঁস দিয়ে মরে যাওয়া উচিত। দাদি মাথা নিচু করে বলল, তোরা কি শুরু করলি? এবার তো অন্তত এইটা বন্ধ দে। আমার আর এই কলহ ভালো লাগছে না। আমিনুল, তুই নাজমিনকে এইখানে কেন নিয়ে আসছিস? এইটাই কি তোর সারপ্রাইজ ছিল? আব্বা সবাইকে উদ্দেশ্য করে বলল, সবাই শুনে রাখো, আজকে থেকে আমার দ্বিতীয় স্ত্রী ও সন্তানেরা এ বাড়িতে থাকবে। কারো যদি সমস্যা থাকে সে যেন এই বাড়ি থেকে বেরিয়ে যায়। দাদি বলে উঠল, সেটা তো ভালো তো কথা, বাড়ির বউ বাড়িতে থাকবে, সেখানে কার সমস্যা থাকতে পারে? আমি আমার হাত তুলে বললাম, আমার সমস্যা আছে। আমি আর আমার মা কোনো বাজারের মেয়ের সাথে থাকবো না। আব্বা আমাকে দরজা দেখিয়ে দিয়ে বলল, এই যে দরজা খোলা আছে, তোমরা সুন্দর করে বেরিয়ে যাও। আম্মা একটা হাসি দিয়ে বলল, হক সাহেব, আপনি বরং একটু কষ্ট করে আপনার বাপের দলিলগুলোর দিকে দৃষ্টি দিয়েন, তারপর না হয় আমরা বেরিয়ে যাব। আমি আর আম্মা সেখানে থেকে চলে আসতে থাকি। আমি একটু অবাক করার মতো একটা তথ্য দিয়ে আমাকে নিয়ে নিজের রুমে ফিরে আসি। আমি আব্বাকে উদ্দেশ্য করে বললাম, হক সাহেব, আপনার বাপ কিন্তু আপনার কৃতকর্মের সব কিছুই জানতো। আব্বা পিছন থেকে বলে উঠল, আব্বা সব কিছু জানতো।
আম্মা, তুমি আমাকে কিছু বললে না? আব্বা কি তাহলে সব কিছু মা ছেলের নামে করে দিয়েছে? দাদি আহাজারি করতে করতে বলল, আমি কি করে বলবো? তুই যে বিয়ে করছিস সেটা তো আমি আর তোর ভাই বোন ছাড়া কেউ জানে না। তোর বাবা জানলে তো আমাকে বলার কথা। আব্বা বলে উঠল, যদি সম্পত্তি তাদের নামে নাই লিখে দেয় তাহলে তাদের এত সাহস আসলো কোথা থেকে? আবার আমাকে থ্রেট পর্যন্ত দিয়ে গেল। কি করেছিল আজিজুলের সাথে যেটা আমি জানি না? ছোট চাচা ছোট গলায় বলল, যখন তুমি শহরে বউ বাচ্চা নিয়ে মত্ত তখন আবরার আমাকে মেরেছিল, এমনকি সবার সামনে সম্মানহানি করেছে। আব্বা রাগী গলায় বলে, কি ওর এত বড় সাহস আমার ছোট ভাইকে মারে? আমি আজকে এর একটা বিহিত করব। দাদি আর ছোট চাচা মিনতি করতে থাকে আব্বাকে যেন আমাকে তিনি কিছু না বলে যদি আমি তাকে কারো সম্মান ক্ষুণ্ণ করি। আব্বা আহত কণ্ঠে বলে, আম্মা, তুমিও এইটাই ভাবলে? আমি তোমার কাছে থেকে এমনটা আশা করি নাই। তুমি তো সব সময় আমার পাশে ছিলে। এই ছেলেটা দিন দিন প্রশ্রয় পেয়ে মাথায় উঠে পড়েছে। দাদি শান্ত কণ্ঠে বলে, আমিনুল, পাগল হলি কি? তুই নিজেও জানিস তোর ছেলেটার মুখে কিছু আটকায় না। এখন যদি এই খবর বাইরে ছড়িয়ে যায় যে ভাতিজা নিজের আপন ছোট চাচাকে সবার সামনে সম্মানহানি আর মারধর করেছে, এইটা শোনার পর মানুষ আমাদের ওপর সিসি করবে। এমনিতেই আমার ছেলেটার বিয়ে ভাঙার পথে। এখন যদি এই খবর ওই বাড়ি পর্যন্ত যায় তাহলে সব কিছুই শেষ হয়ে যাবে। দাদির কথা শুনে আব্বা একটু শান্ত হয়। দাদি যে কথাগুলো বলেছে সব কিছুই সঠিক। নাজমিন বলে উঠল, তুমি এত পাগল হয়ে যাও না কেন? তারা হলো দুইজন, আমরা এতগুলো মানুষ, তারা কখনোই আমাদের সাথে পেরে উঠবে না। তুমি আগে আমার দেবরের বিয়ের ব্যবস্থা করো। নাজমিনের কথা শুনে তো চাচা একেবারে খুশিতে আত্মহারা। এবার মনে হয় বিয়েটা হয়েই যাবে। আম্মা আহত কণ্ঠে বলল, বাজান, তাদের সাথে কি আমরা পেরে উঠব? তুমি যে বললে আমাদের বাড়ি থেকে বের করতে পারবে না, সেটা কিভাবে? তুমিও আমাকে এই কথাগুলো বলতে বললে, আমিও পাগলের মতো বলে দিলাম। এখন যদি আমাদের বাড়ি থেকে বের করে দেয় তখন আমাদের কি হবে? আমি লম্বা একটা শ্বাস নিয়ে বললাম, আম্মা, দাদার স্থাবর অবস্থাবর সকল সম্পত্তি আমার নামে লিখে দিয়েছে। আম্মা অবাক হয়ে বলে উঠল, এসব কি বলছিস তুই? আমি শান্ত কণ্ঠে বলি, আমি একদম সঠিক কথা বলছি। আজ থেকে আরও 2 বছর আগে যখন আমার বয়স 19 বছর, তখন দাদা আমাকে ফুলপুর রেজিস্ট্রেশন অফিসে গিয়ে সব কিছু আমার নামে লিখে দেয়। আমি এতদিন চুপ করেছিলাম শুধু একটু সময়ের জন্য, আর সেই সময়ে এখন এসে গেছে। সারা পরিবারের ওপর তাণ্ডব হবে। আম্মা আমাকে গভীর দৃষ্টিতে তাকিয়ে দেখছে। তিনি কখনো বুঝতেই পারেনি তার ছোট্ট আবরারটা এখন অনেক বড় হয়ে গেছে। সে এখন মায়ের সম্মান আর ইজ্জত সম্পর্কে বুঝে। আম্মা শান্ত কণ্ঠে বলল, তুই এখন কি করতে যাচ্ছিস? আমি ভাবুক বোধ নিয়ে বললাম, আমি তো কিছুই করব না। যা কিছু করার সব কিছুই তো তোমার স্বামী করবে। আমি শুধু উত্তর প্রতি উত্তর দিব। আম্মা বুঝতে পারলো এবার বড় কিছু হতে যাচ্ছে। আমি আম্মাকে বললাম, আম্মা, তুমি কিন্তু নিজেকে শক্ত অবস্থানে রাখবে। এবার এমন এমন সত্য তোমার সামনে আসবে যা তুমি কখনো কল্পনাও চিন্তা করো নাই। আম্মা আতঙ্কিত হয়ে বলে, তুই কি করতে চাচ্ছিস বাজান? তুই আমার শেষ ভরসা। আমার সম্পদের দরকার নেই, চল আমরা এ বাড়ি ছেড়ে চলে যাই। আমি বললাম, এ কথা তো তোমার আজ থেকে আরও অনেক দিন আগে চিন্তা করা দরকার ছিল। এখন আমরা চাইলেও যেতে পারবো না, আমাদের এখন অনেক কাজ বাকি আছে। এইটা বলেই আবরার তার রুমের দিকে যেতে থাকে। সে একটা বারো পিছনে ফিরে তাকিয়ে পর্যন্ত দেখে নাই। আমিনা বেগম খুব চিন্তায় পড়ে যায়, তার ছেলে এখন কি করতে চাচ্ছে। এইদিকে সবাই বসে গোল মিটিং করতেছে, তারা এই বিয়ে দিয়েই ছাড়বে। দাদি বলে উঠল, আমিনুল বাজান, তুই একটা কাজ কর। আব্বা গভীরভাবে বলল, আম্মা, কি কাজ করতে হবে? দাদি বলল, তুই ওই
আজিজুলের হবু শ্বশুর বাড়িতে ফোন কর, আমরা এই বিয়েটা করাতে চাই। তারা যেমনটা ভাবলো তেমন কিছুই না, কেউ তাদের ভুল তথ্য দিচ্ছে। নাজমিন বলে উঠল, তুমি এবার একেবারে পাকা কথা দিবে, বড় অনুষ্ঠিত না করে ঘরোয়া পরিবেশে বউ তুলে আনলেই হবে। আব্বা তাদের কথা মতো কল দেয় এবং অনেকক্ষণ কথা বলে সব কিছুই ঠিকঠাক করে। ছোট চাচা বলে উঠল, ভাইজান তুমি আসলেই একজন সেরা ভাই, যে কাজটা তুমি করলে আমার বাপ করতো না। আব্বা তো একবারে বেশি খুশি হয়ে যায়, তার মুখখানা দেখার মতো। আমি পিছন থেকে বলে উঠলাম, হক সাহেব গর্বে আবার গর্ভবতী হয়ে যায়েন না, আজকাল তেলের দাম এত বাড়লো, তারপরও কিভাবে মারে চিন্তার বিষয়। আব্বা আমাকে উদ্দেশ্য করে বলল, তুই এইখানে কি করছিস? আমি শান্ত স্নিগ্ধ শোভন কণ্ঠে বললাম, হক সাহেব আপনি তো হার্টের অসুখ আছে, এইভাবে হুটহাট রাগ করলে হবে? আপনার কি ভয় হয় না যদি হঠাৎ করে 3.5 হাত গর্তে জায়গা হয়ে যায়? দাদি হাজারি করতে করতে বলল, তুই একটা নেক হারামি, নিজের বাপের মৃত্যু কামনা করিস, তুই মরে যেতে পারিস না, আমার ছেলেটারে মরার কথা বলিস কেন? আমি বললাম, দাদি তুমি উত্তেজিত হও না, তোমার আবার হাই প্রেশার আছে তো, আমি যদি মারা যাই তাহলে তোমার স্বামীর সম্পত্তি ভোগ করবে কে? বোকা মহিলা কোথাকার! আব্বা বলে উঠল, তুই আমার বাপের সম্পত্তি ভোগ করবি কেন? ভোগ তো আমরা করব আমাদের পর, না তুই তোর বাপের সম্পত্তি পাবি। আমি তাচ্ছিল্য হাসি দিয়ে বললাম, আমারও বাপ আছে। আম্মা কথা থেকে এসে বলল, তোর আব্বা আছে তো, তুই তো আর আসমান থেকে আসিস নাই। আমি আম্মাকে বললাম, তার এখন মরে যাওয়া উচিত, যদি মরার আগে ঋণ থাকে আমাকে বলতে বলো, আমি পরিশোধ করে দিব। নাজমিন বলে উঠল, এই ছেলে তুমি এইসব কি বলছো? তোমার বাপের মৃত্যু তুমি কামনা করছো, তোমাকে তো এখনই এ বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। এমন সন্তান যদি আমার হতো তাহলে আমি গলা টিপে মেরে ফেলতাম। আমি চিৎকার করে বলতে শুরু করলাম, চুপ! এই মহিলা, একদম একটা কথা বলবি না, তুই বাহিরের মানুষ, বাহিরের মানুষের মতো থাকবি। আজকে তোর মেয়ে নিয়ে আসছি, আর তুই মহিলা বলে বেঁচে গেলি। তোর নামের যে স্বামীটা আছে না, তাকে বলে দিস আমি আবরার তাকে বলেছি সে যেন তার বউকে সামলিয়ে রাখতে। আব্বা চিৎকার করে বলল, আবরার মুখে লাগাম টেনে কথা বলো, বলে যাস না আমি তোর বাপ হই। আমি বললাম, আমি আবার অনেক কিছুই ভুলে যাই, জন্ম দিলেই কি বাপ হয়ে যাওয়া যায়? আম্মা তোমার নাম মাত্র স্বামীকে বলে দিও, আগামীকাল থেকে সে যেন নিজের দিন দেখে নেয়। ছোট চাচা বলে উঠল, তার দিন তোকে দেখতে হবে না, তুই নিজের চরকায় তেল দে। আমি একটু আমার পিছনে থাপ্পড় দিয়ে ছোট চাচার দিকে তাকিয়ে বললাম, এমন এমন জায়গায় মলম দিব সেখানে ডাক্তার পর্যন্ত চিকিৎসা করতে চাইবে না। চাচা সেই মলমটার কথা মনে আছে তো? চাচা আমতা আমতা করে বলল, ভাইজান তোমার সামনে আমাকে মারার কথা বলল, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো। আব্বা আমার গালে সজোরে থাপ্পড় মারে, আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আব্বা উচ্চ স্বরে বলল, তুই নিজেকে কি মনে করিস? তোর জন্ম কিন্তু আমি দিয়েছি, কথাটা মাথায় রাখিস। বাপের আগে বাল ফেলালে কিন্তু কপালে দুঃখ আছে। আমি শান্ত কণ্ঠে বললাম, তা সেটা কি আপনার বাপের আগে যদি ফেলে দেয় তাহলে কি আমার অপরাধ হবে? আব্বা আরও বেশি রেগে যায়, সে তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। তার দ্বিতীয় স্ত্রী তাকে শক্ত করে ধরে আছে। আম্মা আমাকে এসে তার পিছনে আগলে রেখেছে। সে একটাবারও চিন্তা করে না এই পুরুষ নামক কাপুরুষ তার উপরেও হাত তুলতে পারে। আম্মা বলে উঠল, হক সাহেব এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে, ভাইয়ের জন্য এখন দরদ উতলে পড়ছে। যখন আপনার ভাই নেশা করে রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের উত্ত্যক্ত করত তখন আপনার বড় ভাইয়ের দায়িত্ব কোথায় ছিল? এখন আসছেন ভাইয়ের ওপর দরদ দেখাতে। আমি আমাকে আমার সামনে বসিয়ে চিৎকার করে বললাম, হক সাহেব
শুধু আজকে বাপ বলে বেঁচে গেলেন, না হয় আপনার ভাইয়ের মতো এমন হাল করতাম। একটা প্রবাদ আছে, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। নিজের জীবনের অন্তিম ইচ্ছা গুনে রাখেন। দাদি বলে উঠল, তোরা কি একটু শান্তিতে থাকতে দিবি না? আজ 3টা দিন ধরে তোরা এই বাড়িটাকে চিড়িয়াখানায় পরিণত করেছিস। এইখানে পশু পাখি না, মানুষ বসবাস করে। আমা কথাক্ত করে বলল, শাশুড়ি আম্মা, এই বাড়িতে মানুষ থাকে কোথায়? আমার তো চোখে মানুষ পড়তেছে না। দাদি ধমক দিয়ে বলল, বৌমা এবার চুপ করো। আর কত বাপ পুত্রের ভেতরে ঝামেলা লাগিয়ে রাখবে? আমার নাতিনটা তো এমন ছিল না। আমি দাদিকে উদ্দেশ্য করে বললাম, তা দাদি, আমি জানি কেমন ছিলাম। দাদি বলে উঠল, তুই তো বাপের বাধ্যগত সন্তান ছিলি, তুই বাপের আদরের দুলাল ছিলি। তোর বাপ তোর জন্য কত কষ্ট করেছে, আর আজ তুই সেই বাপকে তুচ্ছ তাচ্ছিল্য করিস। এই দিনটা দেখার জন্য বেঁচেছিলাম। দাদির এমন করুণ কাহিনী বলা দেখে আব্বা চোখের পানি ছেড়ে দেয়। আমি একটা হাসি দিয়ে বলি, সেটাই তো আমার অপরাধ ছিল। চাচা বলে উঠল, তুই কি বলতে চাচ্ছিস আমার ভাইয়ের আদর তোর কাছে অপরাধ মনে হচ্ছে? আমি ঘাটটা একটু কাত করে আব্বার দিকে তাকিয়ে বললাম, এমন বাপের জন্য আমার আসলেই কষ্ট হয়, যারা উপরে দেখায় এক, ভেতরে চেহারা দেখায় আরেক। মানুষের যে কত চেহারা দেখতে হয়। আব্বা আহত কণ্ঠে বলল, তোর কাছে আমার ভালোবাসার কোনো মূল্য নেই? এই দিনটা দেখার জন্য তোকে লালন পালন করেছিলাম। নাজমিন বেগম বলে উঠল, আমি তোমাকে বলেছিলাম এরা হলো বেঈমানের দল। এই মহিলাকে তুমি মাথায় তুলে রাখতে, আজ দেখো তোমার পরিণতি। আম্মা বলে উঠল, তা হক সাহেব আমাকে কোন মাথায় তুলে রাখিয়েছিলেন? আসেন আমি সেই মাথায় মলম লাগিয়ে দেই। আহারে, আমার জামাইয়ের কত কষ্ট হয়েছে। আম্মার কথা শুনে আমি ফিক করে হেসে দেই। আমার আম্মা জায়গা মতো উত্তর দেয়। আব্বা মুখ লজ্জায় কিছু বলতে পারতেছে না। সে যে ব্যবহার আম্মার সাথে করেছে, আর যার হোক এমন কথা তার বিষয়ে মানায় না। ছোট চাচা বলে উঠল, তোমাদের ঝগড়া শেষ হলে এখন একটু যে যার ঘরে যাও। আর কিছুক্ষণ বাদেই মেহমান আসবে, তারা আমাকে ফোন দিয়ে জানিয়েছে। আমি আমার পিছনে থাপ্পড় দিয়ে বললাম, চাচা আপন জীবন বাঁচা। ছোট চাচা নিচু স্বরে বলল, আবরার, আমার ভুল হয়েছে বাবা, তুই আমাকে মাফ করে দে। আমি আর কোনো দিন তোদের মাঝে আসবো না। আমি বিয়েটা করতে পারলেই এইখানে থেকে অনেক দূরে চলে যাব। আমি চাচার কাছে হাত দিয়ে বললাম, এই তো আমার ওলে ওলে বাবু তা বুঝে গেছে। তুমি যত তাড়াতাড়ি এইখান থেকে যাবে তোমার জন্য ততই মঙ্গল। ছোট চাচা, আপনার কাছে ছবি নয় নিবেদন থাকিবে, আপনি কষ্ট করে আপনার সম্মানিত বড় ভাইকে বুঝিয়ে বলবেন, সে যেন তাড়াতাড়ি আমাকে আমার ব্যবসা বাণিজ্য বুঝিয়ে দেয়। তাকে আর বিদেশিনীর সাথে ব্যবসা বাণিজ্য করতে হবে না। সে ব্যবসা বাণিজ্য করতে করতে এখন ঘরে একটা পতিতা তুলে নিয়ে আসছে। একদমে কথাগুলো বলে একটু নিস্তার হলাম। আমার এমন কথা শুনে আব্বা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আব্বা বলে উঠল, তোর ব্যবসা বাণিজ্য মানে তুই একটা কানাকড়ি পাবি না। দেখি কে আমাকে ব্যবসা বাণিজ্য থেকে সরিয়ে দেয়। ছোট চাচা আব্বাকে উদ্দেশ্য করে বলে, ভাইজান এবার একটু চুপ করেন, এইটা নিয়ে পরেও কথা বলা যাবে। আমার দিকটাও তো বিবেচনা করবেন। আব্বা রাগী গলায় বলল, তুই আমার ভাই হয়ে এই কথা বলছিস? আজিজুল, তোর কাছ থেকে এমনটা আশা করি নাই। তোর মতো ভাই না থাকা ভালো। আমি কথাক্ত করে বললাম, আরে কিছুক্ষণ আগে ভাইকে ছাড়া চলে না, এখন দেখি মরে যাওয়া কামনা করে। গানটা জানি কী ছিল, সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপন কে যে পর হলো রে। আম্মা হাসতে থাকে। আম্মা বলল, বাজান এখন কত বেলা হয়েছে তোর সেই দিন কি খেয়াল আছে? বাজান আমার সাথে আয়, আমি তোকে খাবার দেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 3টা বাজে। দুপুরের খাবার খেয়ে আবার আমাকে একটু শহরে যেতে হবে। আমি বললাম, আম্মা আমাকে তাড়াতাড়ি খাবার দাও, আমাকে আবার শহরে যেতে হবে। আব্বা আতঙ্কিত হয়ে বলল, তুই শহরে যাবি মানে? তোর আবার শহরে কী কাজ? আমি বললাম, আরে এত উতলা
হলে চলবে। নিজের পার্সোনাল কত কাজ থাকে, নিজের জিনিস নিজেকে বুঝিয়ে নিতে হয়। আব্বা কিছু বলতে যাবে তার আগেই মা খাবার খাওয়ার জন্য ডাক দেয়। আমি যাওয়ার আগে আব্বার দিকে তাকিয়ে একটা হাসি দেই। আব্বা দাদির কাছে গিয়ে পাগলের মতো বলতে থাকে, আম্মা এসব কি বলে গেল, আমার কি হবে? দাদি উদাসীনী গলায় বলল, আমি আর কী বা করতে পারি? আমি তো এখন যেখানে রাত সেখানেই কাজ, তোরা তোদের দিন দেখে নে। এইটা বলে দাদিও ওইখান থেকে সরে যায়। নাজমিন বলে উঠল, এবার আমাদের কি হবে? আমি কিন্তু তোমার এই গরিবির ভেতরে থাকবো না। আমি আমার মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যাব। আব্বা অসহায় কণ্ঠে বলল, নাজমিন শেষ পর্যন্ত তুমিও এই কথা বললে। তোমার কাছ থেকে এমনটা আশা করি নাই। নাজমিন বলে, তুমি তো অনেক কিছুই আশা করো নাই, আজকে তোমার অবস্থা দেখছো। আব্বা রাগী গলায় বলল, আমিও হেরে যাওয়া পাত্র নই। আমিও দেখি সে কিভাবে আমাকে সরিয়ে দেয়। এদিকে আমি আর আম্মা বসে খাবার খাচ্ছি। আম্মা বলে উঠল, তুই এইভাবে হুটহাট করে রেগে যাস কেন? আমার ভয় হয় ওরা যদি কিছু করে ফেলে। তুই আর এইসবে যাস না। আমি হাসি দিয়ে বললাম, আম্মা তুমি প্রস্তুতি নিও, এই হোক মহলে মহা। আমি হাসি দিয়ে বললাম, আম্মা তুমি প্রস্তুতি নেওয়া এই হক মহলের মহারানী হওয়ার জন্য অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছো। এখন থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত সুখ তোমার হক মাগো। এইটা বলেই আমি কান্না করে দেই। আমি আমার আবেগ আর লুকিয়ে রাখতে পারি নাই। আমার আজও মনে আছে, আমার মা অসুস্থ থাকার পরও তারা আমার মাকে একটু শান্তিতে থাকতে দেয় নাই। আমি কিভাবে তাদের ক্ষমা করে দেই। আজ যদি আমি সব কিছু ভুলে তাদের সকল অপরাধ ক্ষমা করে দেই, তাহলে এই জগতের সকল সুখ আমার জন্য মৃত্যুবরণ করবে যে। আমি তাদের সকল প্রাপ্ত সকল কিছুর সাজা দিব। আমার কাঁদো কাঁদো গলায় বলল, বাজান তুই ছাড়া যে আমার বলতে আর কেউ নেই। আমার খুব ভয় হয় তোর যদি কিছু হয়ে যায় আমি কী নিয়ে বাঁচবো। আমার জীবনের গল্পের সূচনাটা ভালো না হলেও উপসংহারটা আমি সুখের চাই। আমি আম্মার হাতটা শক্ত করে ধরে বললাম, আম্মা যুদ্ধে নামার আগে সৈনিক যেমন করে সকল প্রস্তুতি সম্পূর্ণ করে ময়দানে আসে, আমি আমার মায়ের সম্মান ফিরিয়ে আনতে সকল প্রস্তুতি সম্পূর্ণ করেই ময়দানে এসেছি। আম্মা আমার কপালে একটা চুমু দিয়ে বেরিয়ে যায়। আম্মা বুঝতে পারছে আমাকে বলেও কাজ হবে না। আম্মা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর আমিও বাইরে বেরিয়ে যাই। বাইরে চাচা শ্বশুর বাড়ি মানুষজন আসছে, সবাই নাস্তা করতে বসেছে। আমাকে দেখেই আব্বা আমার কাছে এসে বলল, এইখানে তুই কিছু বলবি না, কিন্তু তোর জন্য যদি সমস্যা হয় তাহলে কিন্তু আমি যে তোর বাপ সেটা ভুলে যাব। আমি আব্বার কানের কাছে মুখটা নিয়ে বললাম, আপনি এত ব্যস্ত হবেন না হক সাহেব, আমি তো আপনাকে আগে থেকেই মৃত্যু মানুষ হিসেবেই জানি। আপনার থাকা আর না থাকা একই, আপনি বরং আমার বাপ হিসেবে পরিচয় দিয়েন না কেমন? আব্বা একদম চুপ করে যায়। আমি তাকে সরিয়ে খাবার টেবিলের দিকে এগিয়ে যেতে থাকি। হঠাৎ করে পিছনে হাতের মধ্যে টান অনুভব করি। পিছনে ফিরে দেখি আব্বা আমার হাত ধরে রেখেছে। আমি বললাম, হক সাহেব নিজের ইজ্জত রাখতে চাইলে হাতটা ছেড়ে দেন, না হয় আপনার ইজ্জত আমি কাপড় কাচার সোডা মিশিয়ে দৌত করে দিব। আব্বার সাথে সাথে আমার হাত ছেড়ে দেয়। আমি একটা ফ্লাইং কিসদার দিকে উঠিয়ে দেই। আমি মজা করে বললাম, আরে সম্মান, তুই খালি মানুষের আত্মজীবনী নিয়ে টান দিস, তোর জন্য আমার বাপ পর্যন্ত ভয় পায়। সম্মান তুই বড়ই কঠিন মাল। আমি খাবার টেবিলের দিকে তাকিয়ে সবাইকে উদ্দেশ্য করে বললাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চাচার হবু শ্বশুর চৌধুরী জাফরুল্লাহ শরাফত চাচাকে ইশারা মাধ্যমেই জানতে চাই আমি তার কি হই। চাচা বলল, আমার বড় ভাইয়ের আদরের একমাত্র ছেলে আবরার করিম। চৌধুরী সাহেব বলল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমি বললাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তা সকলে বসে আছেন কেন? খাবার সামনে রেখে কথা বলতে নেই, আল্লাহ যায় খুব নারাজ হয়। সবাই অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তারা
তা আমাকে এমন সহজ সরল কখনোই কল্পনা করে নাই। আমি সবার দিকে তাকিয়ে মুচকি হাসি দেই। সবে খেলা শুরু করলাম, এখনও অনেক অজানা ভাষায় অচেনা শব্দের মধ্যে লিখে শেষ করব। দাদি বলে উঠল, ভাই সাহেব, আমার নাতি লাখো একটা আদব কায়দা, সব কিছুই তার বাপের মতো। চৌধুরী সাহেব বলল, বংশ বলে একটা কথা আছে না, দোয়া করি তুমি অনেক বড় কিছু হও। আমি একটু শান্ত কণ্ঠে বললাম, তা চৌধুরী সাহেব, সেটা কি আপনার হবু জামাই আর মেয়ের মতো হব? চৌধুরী সাহেব একদম চুপ করে যায়। সাথে যারা ছিল তারা শুধু আসমান ছিদ্র করে উপরে যেতে পারছে না। আব্বা বলে উঠল, আবরার, তুই এইসব কী বলছিস? আমি কি তোকে এই শিক্ষা দিয়েছি? এখনই তালই সাহেব কাছে মাপ চা। আমি কটাক্ষ করে বললাম, মানুষ ঠিক কথাই বলে, সত্য কথার ভাত নাই। আমার বাপ হয়ে আপনি মাপ চেয়ে ফেললেন। হক সাহেব, আমি এদিকে ওদিকে তাকিয়ে নাজমিন বেগমকে খুঁজছিলি। সে কি বাড়িতে আছে নাকি মেহমান আসবে বলে চলে গেছে? আব্বা মাথা নিচু করে বলল, তালই সাহেব, আমার ছেলেটা ছোট মানুষ, সে আপনার সাথে বেয়াদবি করে ফেলছে। আমি আমার ছেলের হয়ে ক্ষমা চাচ্ছি, আপনি আমার ছেলেটাকে মাফ করে দেন। চৌধুরী সাহেব এক গ্লাস শরবত খেয়ে গলাটা হালকা জেলে বলল, সমস্যা নাই, ছোট মানুষ ভুল করতেই পারে, আমি কিছু মনে নেই নাই। আমি বললাম, সুদখোরের আবার মন থাকে নাকি? আব্বা রাগী গলায় বলল, আবরার, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। ছোট চাচা আমার কানে কানে আমতা আমতা করে বলল, বাজান, তোর দুইটা পায়ে ধরি, তুই এইবার একটু চুপ হয়ে যা। আমার যত ভুল তুই পরে সাজা দিস। আমি হাসি দিয়ে বললাম, কেমন লাগে এখন চাচা? মনে আছে একদিন আমার মা তোমার কাছে অনুনয় বিনয় করেছিল, তুমি তাকে চরিত্রহীনা নারী বলে অবজ্ঞা দিয়েছিলে। সেদিন আমার মায়ের ওপর বিনা কারণে নির্যাতন করা হয়েছিল। আমি তোদের হাতে নয় ভাতে মেরে ফেলবো। ছোট চাচা দৌড়ে আমার মায়ের কাছে যায়, গিয়ে আমার পায়ে পড়ে বলতে থাকে, ভাবি, তুমি আমাকে মাফ করে দাও। সবাই শুনে রাখো, ভাবি কখনো কোনো পুরুষের সঙ্গে ঘুরতে যায় নাই। আমি নিজের দোষ ঢাকতে মিথ্যা অপবাদ দিয়েছিলাম। আম্মা অবাক হয়ে বলে, আরে আরে, তুমি এইসব কি করছো? তোমার হবু শ্বশুর বাড়ির সকলে দেখছে। ছোট চাচা করুণ কণ্ঠে বলল, ভাবি, তুমি শুধু আমাকে একটা বারের জন্য মাফ করে দাও। চৌধুরী সাহেব গর্জন করতে করতে বলল, যে ছেলে নিজের ভাবি পায়ে পড়ে, আমি কখনোই এমন ছেলের কাছে আমার মেয়েকে বিয়ে দিব না। আমি ঠাট্টা করে বললাম, আরে, বিবাহিত পুরুষের কাছে আর কত বিয়ে দিবেন? আমার মুখে এমন কথা শুনে সবার মাঝে একটা বিস্ফোরণ ঘটে। ছোট চাচা মাথা নিচু করে ফেলল। চৌধুরী সাহেব বলল, মানে কি বলতে চাচ্ছ? আমি বললাম, আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে, যার জন্য আপনারা সবাই এত নাটক করছেন। আবার রাগী গলায় চাচাকে উদ্দেশ্য করে বলে, আজিজুল, আবরোর যা বলছে তা কি সত্যি? ছোট চাচা একদম চুপ করে যায়, তার মুখের মধ্যে একটা বুলিও ফুটছে না। আমি বললাম, চাচা, আপনার ভালোবাসার জবাব নেই। নিজের স্ত্রী সন্তানের জন্য নিজের ভাবির পায়ে পর্যন্ত পড়লেন, আপনি কিন্তু সেরা স্বামী হবে আমার বাপের থেকে 1000 গুণ বেশি ভালো। চাচা, আমি কি হোটেলের রুম নাম্বার আর ঠিকানাটা বলবো? ছোট চাচা আতঙ্কিত হয়ে বলল, তুমি এসব কি বলছো? আমি তার সঙ্গে কিছুই করি নাই। আমি অবাক হয়ে বললাম, চাচা, তাহলে কি আপনার স্ত্রী পেটে যার সন্তান? চৌধুরী সাহেব, আপনার মেয়ে তো তাহলে 12 লাঙ্গের চাষ পদ্ধতি নিয়েছি। ছোট চাচা চিৎকার করে বলল, আবরার, মুখ সামলে কথা বলো, আমার স্ত্রীর সন্তানকে নিয়ে কথা বলবে না। আমি বললাম, চাচা, তুমি বললে হরি হরি, আমি বলেই কি গলায় দড়ি? বা চাচা, বা তুমি কিন্তু মাল আছো। গল্প মায়ের সম্মান। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। নতুন নতুন গল্প পেতে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।